হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য আমরা 1000 এমসিকিউ কোশ্চেন্স এবং তার অ্যানালিসিস রাখছি, পুরোটাই জেনারেল স্টাডিজের উপরে, যেটা আপনাদের পরীক্ষার জন্য ভীষণভাবে কার্যকরী হবে আশা করা যায়। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশন বা আমরা যেটাকে জানি রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ হিসাবে, তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই বিকল্পগুলির মধ্যে সঠিক আনসার হবে হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউএনও বা ইউনাইটেড নেশন এর সদর দপ্তর অবস্থিত। এই প্রসঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম যে অধিবেশন সেটা কিন্তু বসেছিল হচ্ছে গিয়ে লন্ডনে। অফিসিয়ালি এটা এস্টাবলিশ হয়েছিল, অর্থাৎ ইউএনও এস্টাবলিশ হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এই ইনফরমেশনটা কারণ হচ্ছে গিয়ে 24শে অক্টোবর এই নির্দিষ্ট তারিখটিকে কিন্তু ইউএন ডে হিসেবে পালন করা হয়। তার কারণ হচ্ছে গিয়ে অফিসিয়ালি 1945 সালে 24শে অক্টোবর ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এস্টাবলিশ হয়েছিল, যার প্রথম অধিবেশন বসেছিল লন্ডনে এবং ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে নিউ ইয়র্কে। আরও আমরা এই প্রসঙ্গে খেয়াল রাখবো যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের বর্তমান সদস্য দেশ হচ্ছে গিয়ে 193টি। আমাদের যে দেশ ইন্ডিয়া, ভারতবর্ষ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ ইউএনও এর সদস্যপদ পেয়েছিল হচ্ছে গিয়ে বা সদস্যপদ গ্রহণ করেছিল হচ্ছে গিয়ে 1945-এ, অর্থাৎ যে বছর প্রতিষ্ঠা হয় সেই বছরেই আমাদের ইন্ডিয়া ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের একটা সদস্য দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এবারের কোশ্চিন আছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। ইউনেস্কোর যে বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি হলেন অদ্রে অজুলে এবং তৎসংলগ্ন খেয়াল রাখবেন কোনো একটা সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিনা সেই তকমা লাগায় বা সেই তকমা প্রদান করে ইউনেস্কো। আমাদের ভারতবর্ষে বর্তমানে 38টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যেটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত। অবশ্যই ইউনেস্কো দ্বারা স্বীকৃত, কারণ একটু আমরা কি জানলাম যে না, কোনো একটা সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয় কে না, ইউনেস্কো। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই প্রসঙ্গে আরও যে দুটো জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে গিয়ে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে 1987-এ। এই ইনফরমেশনটা খুব কার্যকরী। তৎসংলগ্ন খেয়াল রাখবেন দার্জিলিং শিলিগুড়ি যে রেলওয়ে রয়েছে সেটা হচ্ছে গিয়ে 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। তো এই ইনফরমেশনগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আছে। নেক্সট কোশ্চিন আছে জাতিসংঘে মোট কতগুলি ভাষা আছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, 6টি ভাষা রয়েছে স্বীকৃত ভাষা জাতিসংঘের। এটা অবশ্যই খেয়াল রাখবেন। ভাষাগুলি হচ্ছে গিয়ে ইংলিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, রাশিয়ান, অ্যারাবিক এবং স্প্যানিশ। এবারের কোশ্চেনটি রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটাকে আমরা IMF হিসাবে জানি, সেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা জিজ্ঞেস করেছে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ওয়াশিংটন ডিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর। 1945 অর্থাৎ 1945 সালে IMF এর সদস্য হয় হচ্ছে গিয়ে আমাদের দেশ ভারতবর্ষ। এই প্রসঙ্গে আরও খেয়াল রাখবেন যে বর্তমানে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যিনি প্রেসিডেন্ট রয়েছে তিনি হলেন ক্রিস্টালিনা জর্জিভা। বুলগেরিয়ার ক্রিস্টালিনা জর্জিভা হচ্ছে গিয়ে বর্তমানে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর প্রেসিডেন্ট। অবশ্যই খেয়াল রাখবেন। এবং যিনি হচ্ছে গিয়ে মুখ্য অর্থনীতিবিদ বা চিফ ইকোনমিস্ট যিনি রয়েছেন IMF এর, তিনি হচ্ছে গিয়ে গীতা গোপীনাথ, একজন ভারতীয়। অবশ্যই খেয়াল রাখবেন গীতা গোপীনাথ একজন ভারতীয়। তো সেই গীতা গোপীনাথ হচ্ছে গিয়ে বর্তমানে IMF এর চিফ ইকোনমিস্ট। এবারের কোশ্চিনটা রয়েছে কমনওয়েলথ নেশন এর মোট সদস্য সংখ্যা কতগুলি? কমনওয়েলথ কথাটি একসাথে হতো যাকে, সেই কমনওয়েলথ নেশন এর মোট সদস্য সংখ্যা মানে সদস্য দেশ কতগুলি এটা আমাদের জিজ্ঞেস করেছে। তো এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন 54 বা 54, অর্থাৎ 54টি দেশ রয়েছে হচ্ছে গিয়ে কমনওয়েলথ যে নেশন তার সদস্য। এই প্রসঙ্গে আমরা অবশ্যই খেয়াল রাখবো কমনওয়েলথ নেশন এর যিনি হেড হন তিনি হচ্ছে গিয়ে অবশ্যই ব্রিটিশ ক্রাউনে যিনি থাকেন তিনি। তো এক্ষেত্রে কুইন এলিজাবেথ II বর্তমানে যিনি রয়েছেন, তো তিনি হচ্ছে গিয়ে কমনওয়েলথ নেশন এর হেড। এবং কমনওয়েলথ নেশন এর যে হেডকোয়ার্টার বা সদর দপ্তর সেটা বর্তমানে রয়েছে লন্ডনে। সর্বশেষ সদস্য যদি বলা হয় 54তম সদস্য কোন দেশ, তো সেক্ষেত্রে মালদ্বীপ হবে হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। মালদ্বীপ হচ্ছে গিয়ে কমনওয়েলথ নেশন এর একদম
নবীনতম হচ্ছে গিয়ে সদস্য, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমরা খেয়াল রাখবো যে যদি কোনো দেশ কমনওয়েলথ নেশনের মেম্বার হয় তাহলে সেই দেশের রাষ্ট্রদূতকে বা রাজদূতকে আমরা হাই কমিশনার বলবো। আর যদি কমনওয়েলথ নেশনের সদস্য কোনো দেশ না হয় তবে সেই দেশের রাজদূতকে আমরা অ্যাম্বাসেডর বলবো। এই দুটো ইনফরমেশন কিন্তু খুব কার্যকরী। এবারে দেখুন কি কোশ্চেন রয়েছে, বলেছে যে নিচের কোন দেশটি সার্কের সদস্য না। সার্ক মানে হচ্ছে গিয়ে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন হলো। এইবার এখান থেকে কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে সবসময়ই আসে, বিভিন্ন কোশ্চেন আসে এই টপিকের উপরে, মানে সার্ক এই জায়গা থেকে। সবার আগে আমরা জানবো যে সার্কের সদস্য দেশ কটি। সার্কের সদস্য দেশ হচ্ছে গিয়ে 8টি, খেয়াল রাখবেন। এই 8টি সদস্য দেশের মধ্যে যে দেশটি সর্বকনিষ্ঠ হিসাবে সার্কের সাথে অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে গিয়ে আফগানিস্তান, যেটি কিনা 2007 সালে অ্যাড হয়েছিল মানে এই সার্কের সাথে। সার্কের সদর দপ্তর হচ্ছে গিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্ক এস্টাবলিশ হয়েছিল 1985-এ। এবার এই প্রসঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন যে সার্কের যে 8টি দেশ রয়েছে সেই দেশগুলো মনে রাখবার জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে গিয়ে আপনি এমবিবিএস। আপনারা হয়তো কোথাও না কোথাও এটা দেখেছেন, অনেক জায়গাতেই এটা রয়েছে। আপনি এমবিবিএস, APNI, আপনি MBBS। তো A ফর আফগানিস্তান, P ফর পাকিস্তান, N ফর নেপাল, I ফর ইন্ডিয়া। MBBS, M ফর মালদ্বীপ, B ফর ভুটান, B ফর বাংলাদেশ এবং S ফর শ্রীলঙ্কা। এই 8টি দেশ হচ্ছে গিয়ে সার্কের সদস্য। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারছি যে এখানে যে বিকল্পগুলো দেয়া রয়েছে সেখানে অপশান ডি মায়ানমার কিন্তু সার্কের সদস্য দেশ নয়। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন, এই তথ্যগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবারে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটাকে আমরা জানি ADB হিসেবে। সেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর হচ্ছে গিয়ে অপশান সি ম্যানিলাতে অবস্থিত। ম্যানিলা হচ্ছে গিয়ে ফিলিপিন্সের রাজধানী। ফিলিপিন্সের রাজধানী হচ্ছে গিয়ে ম্যানিলা। এই ম্যানিলাতে রয়েছে ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর। এই প্রসঙ্গে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর যে প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন তিনি হলেন মাসাটোগো বা টাগো বলতে পারেন, মাসাটাগো আসাকাওয়া। মাসাটাগো আসাকাওয়া হচ্ছে গিয়ে বর্তমানে ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রেসিডেন্ট। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এস্টাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার 1966। এবারে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ICJ। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর মোট বিচারপতির সংখ্যা কতগুলি সেটা জিজ্ঞেস করেছে, মানে মোট কতগুলি বিচারপতি আছে। তো এখানে দেখুন যে বিকল্পগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে অপশান A অর্থাৎ 15টি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর মোট বিচারপতির সংখ্যা হচ্ছে গিয়ে 15 জন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর যিনি বর্তমান চিফ জাস্টিস রয়েছেন তিনি হচ্ছে গিয়ে জন ডনেগু, যিনি ফেব্রুয়ারি 8 এবছরই অর্থাৎ 2021 সালের ফেব্রুয়ারি 8 তারিখে জয়েন করেছেন। এই প্রসঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যারা বিচারপতি হন ওনারা 9 বছরের জন্য নির্বাচিত হন বা নিযুক্ত হন হলো। এবার ICJতে একজন ভারতীয় বিচারপতি বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছে গিয়ে দলবীর ভান্ডারী। এবারের কোশ্চেন আছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম UNEP। ইউনাইটেড নেশন কথাটা একসাথে হয়ে গেছে, সরি ফর দ্যাট। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল বা এনভায়রনমেন্ট যে প্রোগ্রাম রয়েছে এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে গিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবিতে। নাইরোবিতে UNEP এর হেডকোয়ার্টার অবস্থিত, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এর সাথে সাথে আরও খেয়াল রাখবেন যে এই UNEP এর বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছে তিনি হচ্ছে গিয়ে ইগনার অ্যান্ডারসন। ইগনার অ্যান্ডারসন হচ্ছে গিয়ে বর্তমান UNEP এর প্রেসিডেন্ট। তৎসংলগ্ন এটাও খেয়াল রাখতে হবে যে গুডউইল অ্যাম্বাসেডর বর্তমানে UNEP যিনি রয়েছেন তিনি হচ্ছে গিয়ে দিয়া মির্জা। অপশান এতে রয়েছে রোম। রোমে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে। তারপরে জেনেভা তো অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার রয়েছে, তো এখানে আপনি ILO মনে রাখতে পারেন। তারপরে দেখুন অপশান সিতে ভিয়েনা রয়েছে। তো ভিয়েনাতে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর হেডকোয়ার্টার। তৎসংলগ্ন
অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যে রয়েছে তার হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। তো এক্ষেত্রে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে গিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবি, অর্থাৎ অপশান ডি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। এবারের কোশ্চিন আছে, ভারত কবে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদস্যপদ গ্রহণ করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে অপশান সি 1995। 1995 সালে ভারত WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ গ্রহণ করে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে জেনেভাতে অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত। এবং এই প্রসঙ্গে আরও একটা জিনিস খেয়াল রাখবেন যে WTO এর আগে বা পূর্বে এর যা নাম ছিল সেটা হচ্ছে গিয়ে গ্যাট, GATT। গ্যাট হচ্ছে গিয়ে WTO এর পূর্বের নাম। এবারের কোশ্চিন আছে, গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল কত সালে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1946 সালের ডিসেম্বরের 9 তারিখে, অর্থাৎ অপশান বি। 1946 সালের ডিসেম্বর 9 তারিখে গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। গণপরিষদের প্রথম যিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি হচ্ছে গিয়ে সচ্চিদানন্দ সিনহা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা কিন্তু গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন না, ঠিক আছে। 9 তারিখে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং 2 দিন পর 11 তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন বা প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার ক্যাবিনেট মিশন গঠন করা হয়েছিল কিন্তু এই 1946 সালের মে মাসের 16 তারিখে, যেটা কিনা অপশান সিতে আছে। এবং 1946 সালের ডিসেম্বরের 11 তারিখে গণপরিষদের দ্বিতীয় বৈঠক বসে, আর সেই বৈঠকেই আমরা জানলাম যে আমাদের এই গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। আমরা জানি 15ই আগস্ট আরও যে একটা দেশের স্বাধীনতা দিবস সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা দিবস হচ্ছে গিয়ে এই 15ই আগস্ট। এই 15ই আগস্টে হচ্ছে গিয়ে আমাদের ঋষি অরবিন্দ ঘোষ এর জন্ম হয়েছিল। তিনি জন্মগ্রহণ করেছিলেন এই 15ই আগস্টে। ঋষি অরবিন্দ ঘোষ আমরা জানি দিব্যদৃষ্টি বা লাইফ ডিভাইন গ্রন্থের লেখক, দ্য এসে অন গীতা এই গ্রন্থের লেখক। এইগুলো কিন্তু প্যারালালি আপনি জেনে রাখবেন, এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবারের কোশ্চিন আছে, গণপরিষদের প্রথম স্থায়ী নির্বাচিত সভাপতি কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী নির্বাচিত সভাপতি। এই প্রসঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন, গণপরিষদের যিনি ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি ছিলেন তিনি হচ্ছে গিয়ে HC মুখার্জি, এবং কনস্টিটিউশনাল অ্যাডভাইজার যিনি ছিলেন তিনি হচ্ছে গিয়ে BN রাও। এর পরের কোশ্চিন আছে, গণপরিষদের মোট কতগুলি বৈঠক হয়েছিল? তো এক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে বা অপশনগুলির ভেতরে অপশান ডি সঠিক অ্যান্সার, অর্থাৎ 11টি অধিবেশন হয়েছিল। গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়েছিল এবং 5th বা পঞ্চম অধিবেশন চলাকালীন আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এবং কনস্টিটিউশন তৈরি করবার বা গঠন করবার যে ধারণা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে গিয়ে MN রয়। আর এর আগের কোশ্চিন আমরা জানলাম BN রাও, যিনি ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। আর কনস্টিটিউশন গঠন বা তৈরি করার যে প্রথম ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছে গিয়ে MN রয়। এবারে যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে গিয়ে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবশ্যই। তো সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতীয় সংবিধানের অভিভাবক বা গার্জিয়ান। রাষ্ট্রপতি হচ্ছে গিয়ে আমাদের প্রথম সিটিজেন বা ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বলা হয় রাষ্ট্রপতিকে। প্রধানমন্ত্রী হচ্ছে গিয়ে আমাদের মন্ত্রিপরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার্সের যে হেড তিনি। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে, অর্থাৎ উপরাষ্ট্রপতি হচ্ছে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান হন আমরা জানি। আর বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি রয়েছেন তিনি হচ্ছে গিয়ে NV রামানা, যিনি হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের 48তম প্রধান বিচারপতি। এবারের কোশ্চিন আছে, কোন দেশের সংবিধান অলিখিত সংবিধান? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে UK বা ব্রিটেনের সংবিধান হচ্ছে গিয়ে অলিখিত সংবিধান। এবং পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ভারতবর্ষের সংবিধান। এবারের কোশ্চিন আছে, ভারতীয় সংবিধান কার্যকর হয় কত সালে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। 26শে জানুয়ারিতেই কার্যকর করা হয়েছিল, কারণ পরাধীন ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল 1930 সালের 26শে জানুয়ারি। ওই নির্দিষ্ট দিনটিকে, অর্থাৎ 26 জানুয়ারি এই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এবং এই 1950 সালের 26শে জানুয়ারিতেই কিন্তু আমাদের সংবিধান কার্যকর করা হয়েছিল। এবং গণপরিষদ যে সংস্থা আমাদের সংবিধান তৈরি করেছিল, গণপরিষদ, সেই গণপরিষদ দ্বারা সংবিধান অ্যাডপ্ট করা হয়েছিল বা গৃহীত হয়েছিল 1949 সালের
26 নভেম্বর। এই প্রসঙ্গটা অবশ্যই খেয়াল রাখবেন, এটাও খেয়াল রাখবেন এই সাথে সাথে। এবং খেয়াল রাখবেন যে সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। এবারের কোশ্চিন আছে, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে। তো এই বিকল্পগুলির মধ্যে এক্স্যাক্টলি কোনোটাই সেভাবে বলা যায় না, কারণ হচ্ছে গিয়ে পার্লামেন্ট বা যে সংসদ রয়েছে, আমাদের দেশের যে সংসদ রয়েছে, সেই সংসদে 2টো কক্ষ রয়েছে, একটা উচ্চকক্ষ নিম্নকক্ষ। উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা, তৎসংলগ্ন প্রেসিডেন্ট, এই পুরো পার্লামেন্টেরই একটা ক্ষমতা আছে। তৎসংলগ্ন প্রেসিডেন্টের তো সিগনেচারের অবশ্যই দরকার হয়। তো পার্লামেন্টেরই ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে। এবার এক্ষেত্রে অপশানগুলোর ভিতরে আপনি লোকসভা নিতে পারেন, কারণ এখানে অপশানগুলোর ভিতরে অন্য কোনোটা হবে না, তো লোকসভা এখানে সঠিক অ্যান্সার হবে। তো এক্স্যাক্টলি বলতে গেলে কিন্তু পার্লামেন্ট বা সংসদেরই ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধি করার। জাতীয় সঙ্গীত প্রথম কত সালে গাওয়া হয়েছিল, মানে জনগণ মন অধিনায়ক জয় হো যেটা রয়েছে, সেটা কত সালে প্রথম গাওয়া হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 1911, অপশান সি। এবারের কোশ্চিনটা আমরা ইতিপূর্বে আলোচনা করে নিয়েছি। এখানে বলেছে কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি, 1930 সালের 26শে জানুয়ারি। এই নির্দিষ্ট দিনটিতে পরাধীন ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, এবং আমরা জানি এই দিনটিকে স্মরণ করে রাখবার জন্যই 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান চালু হয়, এবং ওই দিনটিকে প্রতি বছর আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে সেলিব্রেট করি। এবারে কোশ্চিন আছে, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। তো এই অপশনগুলোর ভেতরে সঠিক হচ্ছে গিয়ে সংবিধান সভার দ্বারা, অর্থাৎ গণপরিষদ। সেই সংবিধান সভার দ্বারা আমাদের সংবিধান গৃহীত হয়েছিল। আর এই গণপরিষদ আমাদের সংবিধান গ্রহণ করেছিলেন বা অ্যাডপ্ট করেছিলেন, বা গণপরিষদের দ্বারা আমরা এটা অ্যাডপ্ট করেছিলাম 1949 সালের 26শে নভেম্বর, এবং আমাদের কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স ইন দ্য ইয়ার 1950, 26 জানুয়ারি। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে সংবিধান গৃহীত হয়েছিল সংবিধান সভার দ্বারা। এবারের কোশ্চিন আছে, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 1576 সালের জুন 18-তে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবরের সেনাপতি মান সিং এবং মেবারের রাজা রানা প্রতাপ সিংহের মধ্যে, অর্থাৎ রানা প্রতাপ সিং এবং আকবরের মধ্যে এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। এবং এই প্রসঙ্গে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে 1556 সাল, যেটা অপশন বিতে দেওয়া রয়েছে, 1556 সালের নভেম্বর 5-এ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে, এবং 1530 সালের জুন 5-এ হুমায়ুন সিংহাসন আরোহণ করেছিল। তো প্যারালালি এগুলো আপনি মনে রাখতে পারেন। এবারে কোশ্চিন আছে, কোন শিখ গুরু নিজেকে সাচ্চা বাদশাহ বলেছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান ডি, গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর নিজেকে সাচ্চা বাদশাহ বলেছিলেন। আর এই গুরু তেগ বাহাদুর, যিনি কিনা নবম শিখ গুরু ছিলেন, এই গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। জাহাঙ্গীর হত্যা করেছিলেন গুরু অর্জুনকে। এবং গোল্ডেন টেম্পল, যে অমৃতসরের যে গোল্ডেন টেম্পল রয়েছে স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দিরের নির্মাতা হচ্ছে গিয়ে গুরু রামদাস। এবারের কোশ্চিন আছে, শিবাজির রাজধানী কোথায় ছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে রায়গড়। আর এই রায়গড় দুর্গেই শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 সালে। 1674 সালে এই রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। শিবাজির যিনি শিক্ষক ছিলেন তিনি হচ্ছে গিয়ে গুরু রামদাস। শিবাজি আফজল খানকে কিন্তু বাঘ নখ দ্বারা, এক ধরনের অস্ত্রের দ্বারা হত্যা করেছিলেন। শিবাজির মৃত্যু হয়েছিল 1680 সালে, এটা আপনি খেয়াল রাখতে পারেন। শিবাজি তোরণা দুর্গ জয় করেছিল। এই ইনফরমেশনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ফতেপুর সিক্রি, যেটা অপশান এতে রয়েছে, এই ফতেপুর সিক্রিতে মানে হচ্ছে গিয়ে আকবরের কিন্তু রাজধানী ছিল। এবারের কোশ্চিন আছে, বাবরের মৃত্যু কোথায় হয়েছিল? তো এই বিকল্পগুলির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে আগ্রাতে বাবরের মৃত্যু হয়েছিল, এবং তার মৃতদেহকে কিন্তু পরে কাবুলে নিয়ে যাওয়া হয়েছিল, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এবার দেখুন আহমেদনগর রয়েছে। আহমেদনগরে মৃত্যু হয়েছিল ঔরঙ্গজেবের। হুমায়ুনের সমাধি রয়েছে দিল্লিতে, এবং লাহোরে মৃত্যু হয়েছিল জাহাঙ্গীরের। এবারের কোশ্চিন আছে, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 1739 খ্রিস্টাব্দে। 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। ময়ূর সিংহাসন, তারপরে কোহিনূর হীরা, এইগুলো তিনি নিয়ে গেছিলেন আমাদের এই ভারতবর্ষ থেকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। 1191, যেটা কিনা অপশান সিতে রয়েছে, মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে আমরা জানি পৃথ্বীরাজ চৌহান
জিতেছিল মোহাম্মদ ঘুরি এর এগেনস্টে। অপশান এতে রয়েছে 1764 সাল, বক্সারের যুদ্ধ হয়েছিল, আমরা জানি বক্সারের যুদ্ধ 1764 সালে হয়েছিল। এবারের কোশ্চিন আছে, নিচের কোন বিদেশি পর্যটক ঔরঙ্গজেবের সময় ভারতে এসেছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে অপশান এ, মানুচি। মানুচি ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষে এসেছিল এবং তিনি এসেছিলেন ইতালি থেকে। মানুচি এসেছিল ইতালি থেকে। তারপরে দেখুন অপশান বিতে রয়েছে স্যার টমাস রো এবং সিতে রয়েছে হকিন্স। এই দুজনই জাহাঙ্গীরের সময় আমাদের ভারতবর্ষে এসেছিল এবং এনারা এসেছিলেন ইংল্যান্ড থেকে। আব্দুর রাজ্জাক যিনি রয়েছেন, এই পর্যটক পারস্য থেকে এসেছিল দ্বিতীয় দেবরায়ের সময়। এবারের কোশ্চিন রয়েছে, বিন্ধ্য পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিয়ে গুড উইল পিক। গুড উইল পিক হচ্ছে গিয়ে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। এবং এই প্রসঙ্গে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে, যার উত্তরের অংশ আর্যাবত্য এবং দক্ষিণের অংশ দাক্ষিণাত্য নামে পরিচিত। এই যে বিন্ধ্য পর্বত রয়েছে এটি গুজরাট থেকে বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবারের কোশ্চিন রয়েছে, মালব মালভূমি কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন। মালব মালভূমি যে দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত সেটি হলো অপশান ডি, আরাবল্লী ও বিন্ধ্য। আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝে রয়েছে এই মালব মালভূমি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে গুরু শিখর। এবারের কোশ্চিন রয়েছে, মাশরুম রক পাওয়া যায় ভারতের কোথায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে থর মরুভূমি। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা এই মাশরুম রক তৈরি হয় এবং এটি পাওয়া যায় থর মরুভূমিতে। রাজস্থানের পশ্চিমাংশে এই থর মরুভূমি অবস্থিত। এবারের কোশ্চিন আছে, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে কেও ক্রাডাং। এটা ক্রেট ক্রাডাং আছে, সরি ফর দ্যাট, এটা কেও ক্রাডাং হতো। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিয়ে কেও ক্রাডাং। তিরচিমির হচ্ছে গিয়ে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম এবং আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিয়ে মাউন্ট কিলিমাঞ্জারো। এবারে কোশ্চেন আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে আনাইমুদি। আনাইমুদি হচ্ছে গিয়ে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটি কিনা পশ্চিমঘাট পর্বতেরও কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। এটা আমরা খেয়াল রাখবো এবং এটি কেরালাতে অবস্থিত। আরমাকোন্ডা পূর্বঘাত পর্বতশ্রেণীতে অবস্থিত। এবারে কোশ্চেন রয়েছে, জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে কোন পাস? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বানিহাল পাস, অপশান ডি। বানিহাল পাস জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে। বানিহাল পাস জওহর টানেল নামে পরিচিত, জওহর টানেল নামে পরিচিত, এটা খেয়াল রাখবেন। আর এই যে যতগুলো পাস এখানে দেওয়া আছে, জজিলা, রোটাং, খারদুংলা, বানিহাল, এই চারটি পাসই কিন্তু গ্রেটার হিমালয়ের অংশ, এটা খেয়াল রাখবেন। গ্রেটার হিমালয়ের অংশ এই চারটি পাস। এবারের কোশ্চিন আছে, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে লাদাখ, অপশান সি। লাদাখে রয়েছে হচ্ছে গিয়ে হেমিস ন্যাশনাল পার্ক। খেয়াল রাখবেন, লাদাখ একটা ইউনিয়ন টেরিটরি বর্তমানে। আমাদের এখন 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আমাদের ভারতবর্ষে, বা ইউনিয়ন টেরিটরি রয়েছে, যার মধ্যে লাদাখ একটা। এই লাদাখে রয়েছে দুটো জেলা, একটা রয়েছে কার্গিল আর একটা রয়েছে হচ্ছে গিয়ে লে। লাদাখের এই লে জেলাতে রয়েছে হচ্ছে গিয়ে হেমিস ন্যাশনাল পার্ক। এবারের কোশ্চিন আছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে অপশান বি, K2 বা গডউইন অস্টিন, যার উচ্চতা হচ্ছে গিয়ে 8611 মিটার। এই 8611 মিটার উচ্চতা বিশিষ্ট K2 বা গডউইন অস্টিন, যেটা কিনা ট্রান্স হিমালয়ের অংশ, এটি হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু যদি কোশ্চিন আছে যে হিমালয় পর্বতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তবে সেক্ষেত্রে আপনার অ্যান্সার হতো কাঞ্চনজঙ্ঘা। হিমালয় পর্বতে অবস্থিত বা পর্বতশ্রেণীতে অবস্থিত আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ যে শৃঙ্গ সেটা হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে গিয়ে 8598 মিটার। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। এখানে বলেছে ডানকান প্রণালী কোথায় অবস্থিত? সিম্পলি এটা খেয়াল রাখবেন, দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামান, অর্থাৎ অপশান ডি, দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান এর মাঝে রয়েছে ডানকান প্রণালী। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবারে যে কোশ্চিনটা আছে সেটা হলো হচ্ছে গিয়ে ভারতের দীর্ঘতম উপকূল এর নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে মেরিনা, যেটি কিনা তামিলনাড়ুতে অবস্থিত। এই মেরিনা ভারতের দীর্ঘতম উপকূল এর নাম। জুনপুট এবং দীঘা এই দুটো উপকূল অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে। তৎসংলগ্ন সাগরদ্বীপও কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত।
জুনপুট এখানে কিনা মৎস্য গবেষণাগার কেন্দ্র রয়েছে। এবারের কোশ্চেনটা রয়েছে বিশ্বের উচ্চতম মালভূমির নাম কি? তো বিশ্বের উচ্চতম মালভূমির নাম অপশান ডি পামির। এখানে সামির হয়েছে, আমি এটা ঠিক করে দিয়েছি এখানে। তো বিশ্বের উচ্চতম মালভূমির নাম হচ্ছে গিয়ে পামির মালভূমি। এই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, ঠিক আছে? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, যার উচ্চতা হচ্ছে গিয়ে 4873 মিটার। এবারের কোশ্চেন আছে নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি সিকিম। সিকিমে নাথুলা গিরিপথ অবস্থিত। এছাড়া এখানকার উল্লেখযোগ্য গিরিপথ হলো জেলেপলা। এবারের কোশ্চেন আছে ভারতের সর্বনিম্ন বিন্দু বলা হয়, তো এই বিকল্পগুলির মধ্যে অপশান বি সঠিক, কুট্টানাডু, যেটি কিনা কেরলে অবস্থিত। কেরলের কুট্টানাডু হচ্ছে গিয়ে ভারতের সর্বনিম্ন বিন্দু। এবারের কোশ্চেন আছে উপকূলভাগের দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোন রাজ্যে? মানে কোন রাজ্যে উপকূলভাগের দৈর্ঘ্য সবথেকে বেশি রয়েছে? তো যেহেতু রাজ্য বলেছে, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গুজরাট। গুজরাট রাজ্যের যে উপকূলভাগের দৈর্ঘ্য সেটা হচ্ছে সব থেকে বেশি। এবারের কোশ্চেন আছে লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে 5। লোকসভা সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হয়। এবং আমরা জানি যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা এবং উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা। সেই রাজ্যসভা অর্থাৎ উচ্চ কক্ষের সদস্যরা কিন্তু আবার 6 বছরের জন্য নির্বাচিত হয়। তো এক্ষেত্রে লোকসভা যদি বলে তো 5 হবে, রাজ্যসভা বললে 6 হবে। এবারের কোশ্চেন আছে যে আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান এ সোরা। সোরা হচ্ছে গিয়ে আফগানিস্তানের পার্লামেন্টের নাম। মজলিস হচ্ছে গিয়ে ইরান এবং মালদ্বীপের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের নাম। ইরান এবং মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে গিয়ে মজলিস, যেখানে কিনা তাসাংগুডু হচ্ছে গিয়ে ভুটানের পার্লামেন্টের নাম এবং জাতীয় পার্লামেন্ট হচ্ছে গিয়ে বাংলাদেশের পার্লামেন্টের নাম। এবারের কোশ্চিন আছে লোকসভার বর্তমান স্পিকার বা অধ্যক্ষের নাম কি? তো এক্ষেত্রে খুব ইজিলি আমরা বলতে পারবো যে ওম বিড়লা হচ্ছে গিয়ে বর্তমান লোকসভার স্পিকার বা অধ্যক্ষের নাম। জিভি মবলঙ্কা ছিলেন হচ্ছে গিয়ে আমাদের লোকসভার প্রথম স্পিকার। মীনা কুমারী হচ্ছে গিয়ে প্রথম স্পিকার ছিলেন লোকসভার মহিলা হিসাবে, হ্যাঁ। আর বর্তমানে যিনি ডেপুটি স্পিকার আছেন লোকসভার তিনি হচ্ছে গিয়ে এম থাম্বিদুরাই। এবং লোকসভার যিনি বর্তমানে সেক্রেটারি জেনারেল রয়েছেন তিনি হচ্ছে গিয়ে স্নেহলতা শ্রীবাস্তব। নেক্সট কোশ্চিন আছে রাজ্যসভার মোট আসন সংখ্যা কতগুলি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 250। রাজ্যসভার মোট আসন সংখ্যা হচ্ছে গিয়ে 250টি। তার মধ্যে 238টি হচ্ছে গিয়ে নির্বাচিত এবং 12 জন হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। এই টোটাল 250 জন সদস্য রয়েছে বর্তমানে রাজ্যসভাতে। এবারের কোশ্চিন আছে কেন্দ্রীয় পার্লামেন্টে কতগুলি স্তম্ভ আছে? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 3টি। কেন্দ্রীয় পার্লামেন্টে 3টি স্তম্ভ আছে। একটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি, একটা লোয়ার হাউস লোকসভা, একটা আপার হাউস রাজ্যসভা। এই 3টি স্তম্ভ আছে আমাদের কেন্দ্রীয় পার্লামেন্টে। এবারের কোশ্চিন আছে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান বি উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন। এবং এই প্রসঙ্গে খেয়াল রাখবেন যে উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে গেলে পরে ইমপিচমেন্ট প্রসেসের মধ্যে যেতে হয়। তো উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে প্রস্তাব সেটা কিন্তু উপস্থাপিত হয় এই রাজ্যসভা থেকেই। এবারের কোশ্চিন আছে লোকসভার স্পিকারকে পদচ্যুত করা হয় কার দ্বারা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে লোকসভা। লোকসভার দ্বারাই লোকসভার স্পিকারকে পদচ্যুত করা হয়। লোকসভার স্পিকার নির্বাচিত হয় লোকসভার যিনারা নির্বাচিত হন, নির্বাচিত সদস্যরা যিনারা থাকেন তাদের মধ্যে থেকে নির্বাচিত হয় লোকসভার স্পিকার। তো সুতরাং লোকসভার স্পিকারকে যখন পদচ্যুত করা হয় তখন সেটা হয় এই লোকসভা সদস্যদের দ্বারাই, অর্থাৎ লোকসভা থেকেই। এবারে যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে গিয়ে পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি রয়েছে কত নং ধারাতে? তো পার্লামেন্টের যে আইন পাশের পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে গিয়ে অপশান সি 118 নং ধারাতে। 118 নং ধারাতে পার্লামেন্টের আইন পাশের যে পদ্ধতি সেটা রয়েছে। এবারে আমরা যে কোশ্চিনটা নিয়ে ডিসকাস করব খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন? প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য হিসেবেও তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, আবার লোকসভার সদস্য হিসেবেও তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। হলো, এবার আমরা জানি যে লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে 25 বছর এবং রাজ্যসভার সদস্য হতে গেলে পরে ন্যূনতম বয়স লাগে 30 বছর। এবার তার মানে প্রধানমন্ত্রী হতে গেলে পরে 25 বছর বয়স হলেও হবে, 30 বছর বয়স হলেও হবে। তাহলে সর্বনিম্ন কত হলো? না, সর্বনিম্ন কত হলো? সর্বনিম্ন হচ্ছে গিয়ে 25 বছর। অর্থাৎ ন্যূনতম যদি 25 বছর কারোর বয়স হয় এবং সে যদি লোকসভা সদস্য হয় তো সুতরাং সে প্রধানমন্ত্রী হতে পারবে। এবার দেখুন ভোটে না দাঁড়িয়েও বা ভোটে হেরে গিয়েও সে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারে। তো সেক্ষেত্রে তাকে কোনো কনস্টিটিউয়েন্সি থেকে 6 মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে, এর কোনো ব্যাপার আছে যাকে সেটা। তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে লোয়ার হাউস থেকে হলে পরে
25 বছর, এক্ষেত্রে 25 বছরই অ্যান্সার হবে। আর আপার হাউস রাজ্যসভা থেকে হতে গেলে পরে 30 বছর বয়স লাগবে। এবার আমরা 30 বছর তো একদমই নিতে পারবো না, আমরা 25 বছরই এখানে নেবো। 25 বছরই এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার, কারণ যেহেতু রয়েছে ন্যূনতম। তো এবার একটা জিনিস খেয়াল রাখবো যে রাজ্যসভার থেকে যিনি প্রথম আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধী 1966 সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন প্রথমবারের জন্য, ঠিক আছে। এবং তিনি তখন রাজ্যসভার সদস্য ছিলেন এবং রাজ্যসভার সদস্য হিসেবেই কিন্তু তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এবং আমরা জানি এখন আমাদের নরেন্দ্র মোদী অনারেবল প্রাইম মিনিস্টার রয়েছে। এই নরেন্দ্র মোদীর আগে আমাদের যে অনারেবল প্রাইম মিনিস্টার ছিল মনমোহন সিং, তিনিও কিন্তু রাজ্যসভার সদস্য হিসেবেই কিন্তু তিনি আমাদের এই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তো এই বিষয়গুলো আমরা এর সাথে সাথে খেয়াল রাখতে পারি, এটাও কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে। এবারে যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত হয়। তো পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় যে জেলাতে, সেটা হচ্ছে অপশান বি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আমাদের যে 23টি জেলা আছে পশ্চিমবঙ্গ, সেই 23টি জেলার মধ্যে এই প্রসঙ্গে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে বীরভূম জেলা, হ্যাঁ, বীরভূম জেলাতে কিন্তু সবথেকে কম বৃষ্টিপাত হয়। আমাদের যতগুলো জেলা রয়েছে 23টা জেলা, 23টা জেলার মধ্যে সবথেকে কম বৃষ্টিপাত হয় বীরভূম জেলাতে, এবং সবথেকে বেশি বৃষ্টিপাত হয় আমাদের এই আলিপুর দুয়ারে। এবং আলিপুর দুয়ারের এক্স্যাক্টলি যে জায়গাতে সবথেকে বেশি হয়, নর্মালি আমরা বলবো যেটা বেশি সবথেকে হচ্ছে, সেটা হচ্ছে বক্সা ডুয়ার্সে। হ্যাঁ, আলিপুরদুয়ারই বলবো, তো আলিপুরদুয়ারের বক্সা ডুয়ার্সে হচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে বেস্ট 1000 MCQ কোশ্চেন্স, যেটা কিনা WBB কনস্টেবল এবং SI পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বিগত বছরের কোশ্চেনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের কোশ্চেন পরীক্ষাগুলোতে এসেছিলো। আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করছি, পলিটি নিয়ে আলোচনা করছি, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুকে রেখে আমরা এই 1000 কোশ্চেন সিলেক্ট করেছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন, নেক্সট পার্টগুলোও দেখবেন। আপনার প্রিপারেশন যথেষ্ট হেল্পফুল হবে, আপনাকে হেল্প করবে, প্রিপারেশন যথেষ্ট ইউনিক হবে আপনার। তো সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।